গণতন্ত্র প্রতিষ্ঠা করে অসাংবিধানিক অবৈধ ক্ষমতাধারী ইউনূসকে বিদায় দিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আমি রিজাইন করিনি, তারপরেও মানুষের দাবি নির্বাচন খুব ভালো কথা, কিন্তু ইউনূসের অধীনে না। সেখানে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ একজন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে তার অধীনে জনগণের ভোটের নিশ্চয়তা থাকবে, সেই রকম নির্বাচন করতে হবে, যে নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারবে এবং জনগণ ভোট দিতে পারবে। আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে কার্যক্রম, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। কিসের জন্য? কেন? আমি তো নির্বাচিত সরকার প্রধান, আর ইউনূস তো দখলকারী, জঙ্গি, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। আজকে অবৈধ ক্ষমতা দখলকারী নির্বাচিত সরকার প্রধান যে দলের এবং সেই দলকে নিষিদ্ধ করে, এটা কোন ধরনের হয়? আপনারা জানেন যে 15ই আগস্ট আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, বোধহয় সেই প্রতিশোধ নিতে এসেছিল আমাদের 2 বোনকে হত্যা করার জন্য। আমাদের নিরাপত্তা যারা ছিল আমাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসি। 5ই আগস্ট যখন আমি ছেড়ে আসি, তারপর থেকে বাংলাদেশের কি অবস্থা চলছে? কোনো মানুষের কোনো অধিকার নাই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। প্রতিনিয়ত নারী শিশু ধর্ষিত হচ্ছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে, যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে মানুষকে মারতে পারে, তার কোনো জবাবদিহি নাই, ন্যায় বিচার নাই। সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, প্রিন্সিপাল, ডাক্তার, আইনজীবী, পেশাজীবী, সকলের উপর হামলা হচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। আর আমরা কি দেখি? এক সুদখোর খুনি, তার ক্ষমতার লোভ আজকে দেশটাকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে, সমস্ত দেশকে লন্ডভন্ড করে দিয়েছে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকমিউনিকেশনের অর্থ পাচার, শ্রমিকদের অর্থ আত্মসাৎ, শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত এই খুনি ইউনূস ক্ষমতা দখল করে আজকে দেশটাকে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন, এটা তার নিজের স্বীকার করা, যেখানে কোনো নেতা ছিল না, কেউ ছিল না, সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে সে খুব খুশি মনে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে হাততালি দিয়ে বলল, এইভাবে চক্রান্ত এসে শেখ হাসিনাকে সরিয়ে নিজে ক্ষমতা বসেছে। ক্ষমতা অবৈধভাবে বসেছে, অসাংবিধানিকভাবে বসেছে, ক্ষমতা জঙ্গিবাদ দিয়ে দখল করেছে। আর এই দখল করেই আজকে শুধু অর্থ আত্মসাৎ করা, ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, ইউনিভার্সিটি বানাবে সেই ব্যবসায় মেতে উঠেছে, আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। জ্বালাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেই নির্যাতিতা নারীদের, যেখানে জাতিপিতা বলেছিলেন বাবা আমি, বড় বাবার নাম শেখ মুজিবুর রহমান, আমার মা যখন এই নির্যাতিত মেয়েদেরকে তাদের জীবন যাত্রা নির্বাহ করার জন্য তাদেরকে বিবাহের ব্যবস্থা করে, অনেক বাবা মা নিতে চায়নি, কারণ তারা দিনের পর দিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধর্ষিতা। আল বদর, রাজাকার, আল শামস বাহিনী বানিয়ে এই যুদ্ধাপরাধীরা তাদেরকে তুলে দিয়েছিল পাকিস্তানি ক্যাম্পে। তাদেরকে উদ্ধার করে, চিকিৎসা করে, তাদেরকে জীবনটাকে সুন্দর করার জন্য আমার মা তাদেরকে বিয়ে দেন। 32 নম্বর বাড়ি তাদের ঠিকানা, যে বাড়িটা আমার বাবা দান করেছেন তাদের। উত্তরাধিকার সূত্রে আমি রেহানা পেয়েছিলাম, আমরা নেইনি, আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে তা দিয়ে দিই, যেটা স্মৃতি জাদুঘর করে দিয়েছিলাম, এবং ট্রাস্ট থেকে অনেক দুস্থ মানুষকে আমরা সাহায্য করি, ছাত্রছাত্রীদের শিক্ষার সহায়তা করি। সেই বাড়িটা পর্যন্ত আপনারা দেখেছেন যে 5ই আগস্ট সেই বাড়িতে আগুন দিয়েছে। কে আগুন দিল? ওই বিএনপি কিন্তু এর মধ্যে আছে। আর বিএনপি আর ওই যে যারা আন্দোলনকারী সমন্বয়করা, ছাত্ররা মিলে আগুন দিয়ে সেটা জ্বালিয়েছে। 5ই ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে সেই বাড়ি ভাঙলো এবং সেখানে একটা ইসলামিক পতাকাও উড়িয়ে দিল। এরা কারা? বাড়িটা কি দোষ করেছে? আর আজকে 15ই আগস্ট আপনি সেখানে কেউ যেতে পারবে না, দুই পাশে পুলিশ, মাঝখানে বিএনপি ছাত্র দলের কিছু ছন্ডা পান্ডারা বসে আছে। একটা রিক্সাওয়ালা ফুল নিয়ে গেছে, তাকে কিভাবে অপমান করে মেরে তাড়িয়ে দিয়েছে। একজন মহিলা সেখানে গেছে, তাকে টেনে হিস্ট্রে অপমান করা হয়েছে। এমনকি একজন মসজিদের ইমাম হুজুর তার পরিবার নিয়ে গেছে, বলছে আমি 2 খতম কোরআন শরীফ পড়ছি, আমি এখানে দোয়া করতে আসছি, তাকে দোয়া করতে দেয়নি। আমরা কোন দেশে বাস করি? এরা কারা? কোথা থেকে আসছে এরা? বাংলাদেশের সংবিধান মানে না, বাংলাদেশের আইন মানে না, আজকে ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, আজকে কোনো মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই, কিছু নাই। মানুষ তারা আয় উপার্জন কমে গেছে, তাদের উপার্জন করতে পারে না, দুবেলা খেতে পারে না। আজকে প্রায় 4 লক্ষের উপর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না। অনেক ছেলে মেয়ে ছাত্রলীগ করে বলে তাদের সার্টিফিকেট বাতিল করে দিয়েছে, তাদের পড়াশোনার পথ বন্ধ করে দিয়েছে। কই, আমি যখন ক্ষমতায় ছিলাম সব দলের ছেলেমেয়েরাই তো সমানভাবে পড়াশোনা করতে পেরেছে, আমরা তো কখন তা বাধা দেইনি।
2001 সালে বিএনপি ক্ষমতা এসে যে অত্যাচার আমাদের নেতাকর্মীর উপর করেছিল, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল, আমরা তো প্রতিশোধ নিতে যাইনি। হ্যাঁ, বিচার চলছে। জঙ্গিবাদ, সন্ত্রাস দমন করেছিলাম, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা এনেছিলাম, অর্থনৈতিক উন্নতি করেছিলাম, মাথাপিছু আয় বেড়েছিল 2,794 মার্কিন ডলার মাথাপিছু আয়। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, প্রত্যেকটা গ্রাম পর্যন্ত ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, কর্মসংস্থানের ব্যবস্থা, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে বেকারত্বের হার 3% নামিয়ে এনেছিলাম। কোভিডের জন্য সামান্য একটু বেড়ে 5% হয়, কিন্তু আমরা তো করে দিয়েছিলাম মানুষকে, মানুষের জীবনকে অর্থবহ করে দিয়েছিলাম। আজকে সব ধ্বংস, সব ধ্বংস। এই ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, তাই সকলকে আজকে ঐক্যবদ্ধ হবার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সকলকে সোচ্চার হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করতে হবে। এই অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক, জঙ্গি শাসক থাকলে বাংলাদেশের কখনো উন্নতি হবে না। তাই আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই অসাংবিধানিক, অবৈধ ক্ষমতাধারী ইউনূসকে বিদায় দিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আমি রিজাইন করিনি, তারপরেও মানুষের দাবি নির্বাচন, খুব ভালো কথা, কিন্তু ইউনূসের অধীনে না। সেখানে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ একজন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে তার অধীনে জনগণের ভোটের নিশ্চয়তা থাকবে, সেই রকম নির্বাচন করতে হবে, যে নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারবে এবং জনগণ ভোট দিতে পারবে। আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে কার্যক্রম, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। কিসের জন্য? কেন? আমি তো নির্বাচিত সরকার প্রধান, আর ইউনূস তো দখলকারী, জঙ্গি, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। আজকে অবৈধ ক্ষমতা দখলকারী নির্বাচিত সরকার প্রধান যে দলে এবং সেই দলকে নিষিদ্ধ করে, এটা কোন ধরনের হয়? মানে মনে হচ্ছে যে পুলিশ চোরকে ধাওয়ায় না, চোর পুলিশকে ধাওয়ায়, এইরকম একটা অবস্থা বাংলাদেশে এখন সৃষ্টি করেছে। কাজে এই অবস্থার অবসান ঘটিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু যে সারা জীবন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আজকে যে সন্ত্রাস, জঙ্গিবাদ, সে আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে 15ই জুলাই 2024 সাল থেকে যতগুলি হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি যা যা হয়েছে, সবগুলির বিচার করতে হবে, তদন্ত করতে হবে এবং সুষ্ঠু তদন্ত যাতে হয় সেই পদক্ষেপ নিতে হবে। এই জঙ্গিদের দ্বারা এই তদন্ত হয় নাই, কারণ আমি এই মুগ্ধ, আবু সাইদরা যখন নিহত হলো, সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। ইউনূস কিন্তু সেই কমিটি কাজ করতে দেয়নি, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে খুন করেছে, তারা মামলা দিয়েছে। নইলে 7.62 সেই বুলেট কোত্থেকে আসলো সেটা প্রশ্ন। কাজে আমরা এটাই চাই যে এই প্রতিনিয়ত যে একের পর এক ভায়োলেন্স হচ্ছে, একের পর এক জঙ্গি তৎপরতা, সেটা বন্ধ করতে হবে এবং এটার জন্য সম্পূর্ণ শক্তিশালী সরকার দরকার। এই ধরনের দুর্বল সরকার দিয়ে কখনো হয় না। আজকে মাইনরিটি যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর আক্রমণ, সাংবাদিক থেকে শুরু সবার উপর আক্রমণ, সমস্ত কিছু তদন্ত করে এর বিচার করতে হবে, এই বন্ধ করতে হবে। এবং আজকে যে আইনের শাসন বলে তো কিছু নেই, কাজে খুব দ্রুত আইনের শাসন স্থাপন করতে হবে। জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, সেটা তো সম্পূর্ণ মনে হচ্ছে যে ইউনূসের অফিস থেকে যা করে দেওয়া সেই রকম, সঠিক তদন্ত হয়নি। আবার এর উপর ভিত্তি করে ইউনূস সেন্টার থেকে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে, এগুলি সব বন্ধ করতে হবে। কাজে এই লোকটা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কোনো কল্যাণ আসবে না। আজকে কেন জাতিপিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলবে? কি অধিকার আছে তাদের, যিনি আজকে দেশটা স্বাধীন করে দিয়ে গেলেন? আরে স্বাধীন করেছিল বলেই তো ওই মেজর পর্যন্ত সেনাবাহিনীর লোকরা উঠতে পারতো, একজন মোটে কর্নেল পর্যন্ত গিয়েছিল, 6 দফা দেওয়ার পর 2% মতো প্রমোশন পেত। আজকে জাতির পিতা স্বাধীনতা দিয়েছে বলেই তো মেজর, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হতে পারতেছে সবাই। উপসচিব থেকে উপরে উঠতে পারতো না, খুব বেশি হলে জয়েন্ট সেক্রেটারি রিটায়ার করতে হতো। আজকে সচিব, সিনিয়র সচিব হতে পারে, প্রিন্সিপাল সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারি হতে পারে বাঙালি। কোথা থেকে আসে? বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই তো হতে পেরেছে, নড়িতে হতে পারতো না। আজকে ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়, সেই সুযোগটা কার করে দেওয়া? সেটাও তো ওই জাতির পিতার করে দেওয়া। আজকে তার নাম মুছে ফেলা, সেই নাম নেওয়া যাবে না, আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না, তাহলে কার নাম নেবে? ওই পেয়ারে পাকিস্তান করবে, ওদের বুটের লাথি খেতে ওদের পছন্দ হয়। আজকে জাতির পিতার যে অবমাননা এবং যেভাবে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা এবং মুক্তিযোদ্ধাদের অপমান করেছে,
এটা ভুলে গেলে চলবে না। এর প্রত্যেকটা বিচার করতে হবে, ইনশাল্লাহ সেই বিচার আমরা করব। আজকে জাতির পিতা আমাদের মাঝে নেই, আর আমি তো সব হারিয়েছে, আমার তো হারাবার কিছু নেই। মিথ্যা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, আমাদের 5টা ছেলে মেয়ের বিরুদ্ধে। তারা কি করেছে? আমি এত বছর ক্ষমতায়, তারা কোনদিন গেছে কোনো ব্যবসা বাণিজ্য নিতে? কোনদিন গেছে মানে ক্ষমতার ভাগ নিতে বা ভোগ করতে? তা তো করেনি। আমরা তো কিছু করিনি। একবার ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দুর্নীতির তদন্ত করলো, দেখলো কিছুই পাইনি। এখন আবার ইউনূস যে দুর্নীতির বরপুত্র, যার বিরুদ্ধে 5টা মামলা ছিল দুর্নীতি দমন কমিশনে, যার 38টা কোম্পানি করেছে, সেই কোম্পানির ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা যার বিরুদ্ধে, যার নিজের 666 কোটি টাকা আত্মসাৎ করেছিল, ট্যাক্স ফাঁকি দিয়েছিল, সেই মামলার রায় হবার কথা ছিল 6 আগস্ট। 5 আগস্টে এমন ঘটনা ঘটানোর জন্য না দিতে হয়। যে লেবারদের অর্থ আত্মসাৎ করে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি, সে করে আমাদের বিচার। কোথায় যাব? আজকে এর হাত থেকে দেশকে রক্ষা করতেই হবে। আজকে জাতিপিতা আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে, আর সেই আদর্শ বুকে ধারণ করে স্বাধীনতার সপক্ষের প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের হাত থেকে, জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে নামতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা 21 দফা দাবি দিয়েছি। এই দাবি বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে করবেন, সেই আহ্বান জানাই। আবারও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই। বাবা, আমার ভাই বোন হারিয়ে আমরা দুইটা বোন আছি। আমরা সবসময় জনগণের সেবা করে যাচ্ছি, নিজের জীবনে তো কিছু চাইনি। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি, আজকে সব ধ্বংস করে দিয়েছে। সেখানে আমার কষ্ট যে আজকে সাধারণ মানুষ হাহাকার করে, তাদের কষ্ট দেখলে আমার কষ্ট হয়। তবে এটাই বললাম যে আপনারা প্রতিজ্ঞা নেন, বাংলাদেশকে আবার গণতন্ত্র ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেখানে মানুষের জীবনে শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে, মানুষ আইনের শাসন পাবে, বিচার পাবে, মানুষের মানবাধিকার সুরক্ষিত হবে। ইউনূসের অধীনে সেটা জঙ্গিদের সে মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীকে জেলখানায় চরমভাবে নির্যাতন চালাচ্ছে, কারাগারে একবার মুমূর্ষু যখন হয়ে যায় এমন নির্যাতন করে যে তারা যখন মৃত্যুমুখে পড়তে হয় তখন বের করে, তার আগে না। ইতিমধ্যে প্রায় 30 জন মারা গেছে, আরো কয়েকজনের অবস্থা খুবই খারাপ। সময় মতো ডাক্তার দেখায় না, ডাক্তার দেখাতে দেয় না, চিকিৎসা করতে দেয় না, এইরকম অবস্থা। আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাকে বোধহয় মেরেই ফেলেছে, এরকমই একটা শোনা যাচ্ছে। শাহজাহান খান, দীপু মনি থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী একেবারে অসুস্থ অবস্থায় পড়া, তাদের চিকিৎসাটাও করতে দিচ্ছে না। এই অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে, এবং আওয়ামী লীগ অবশ্যই দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করবে। এটা আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে। কিন্তু ইউনূসকে ক্ষমতা থেকে হটানোর জন্য দেশবাসীকে আজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন।
রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।